আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডক্টর এবং তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা শিখব আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের কোষ রসায়ন চ্যাপ্টারের 3য় অধ্যায়ের কোষ রসায়ন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক প্রোটিনের শ্রেণীবিভাগ। এই টপিকটা অনেক তথ্যবহুল এবং এখান থেকে কিন্তু তোমাদের অনেক বেশি এমসিকিউ পরীক্ষায় আসে। সো আমরা অনেক সময় দেখি কি এই চ্যাপ্টারটা পড়ি, বাট পড়ার পর পরীক্ষায় যখন প্রশ্ন আসে আমরা গুলিয়ে ফেলি যে এটা তো পড়ে আসছি বাট এখন মনে পড়ছে না। সো আমরা এখান থেকে আজকে এভাবেই পড়বো যে প্রশ্ন কিভাবে আসে এবং আমরা কিভাবে এটা পড়বো যেন পরীক্ষার হলে আমরা অ্যান্সার করতে পারি। এবং কখনো কখনো কিন্তু এই প্রোটিনের শ্রেণীবিভাগ টপিক থেকে ছোট ছোট সিকিউ আসতে পারে। সো আমরা এটা মোটেও স্কিপ করব না। সো চলো আমরা একটু দেখে আসি যে প্রোটিনের শ্রেণীবিভাগ থেকে অ্যাকচুয়ালি কি কি পড়তে হয়। তাহলে দেখো, এর আগের একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি প্রোটিনের শ্রেণীবিভাগটা শুরু করেছিলাম। সো এইখানে আমরা যেটা দেখলাম যে গঠন অনুসারে প্রোটিনকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো আমরা তো এমনিও জানি যে প্রাইমারি মানে 1, সেকেন্ডারি মানে 2, টারশিয়ারি মানে 3, কোয়াটারনারি মানে 4। সো খেয়াল করো, প্রোটিন কিন্তু অনেকগুলো পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়। সো যেটা একদম এরকম সোজা সেটা তোমার প্রাইমারি, যেটা একটু ফোল্ড খেয়েছে সেটা সেকেন্ডারি, যেটা আরো বেশি ফোল্ড খেয়েছে সেটা টারশিয়ারি। আর যখন এই প্রোটিনের চেইনটা ফোল্ডিং খেয়ে 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 একটা 3D স্ট্রাকচার তৈরি করে তখন সেটাকে আমরা বলি কোয়াটারনারি। এবং মজার ব্যাপার হচ্ছে একটা প্রোটিন যখন একটা 3D স্ট্রাকচার লাভ করে অর্থাৎ কোয়াটারনারি ফর্মে আসে তখনই সে প্রপারলি কাজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আজকের টপিকটা ছিল এখান থেকে শুরু, যে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার উপর ভিত্তি করে। তাহলে ভৌত রাসায়নিক মানে কি, যে সে ফিজিক্যালি কেমন, তার কেমিক্যাল স্ট্রাকচার কেমন এবং সে কিসে দ্রবীভূত হয় কিসে দ্রবীভূত হয় না, এইটার উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন আছে। তো তুমি চিন্তা করো, যেহেতু এই ক্লাসিফিকেশনটার নামই হচ্ছে দ্রবণীয়তার উপর ভিত্তি করে, সো তোমার কিন্তু জানতে হবে যে কোনটা তোমার পানিতে দ্রবীভূত হয়, কোনটা তোমার অ্যালকোহলে দ্রবীভূত হয় কোনটা হয় না। সো এটা পড়া অনেক ঝামেলা। আমার শর্টকাট যে ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো, প্রথমে হচ্ছে তোমরা একটা চার্ট করবা, চার্ট করে এখানে প্রোটিনগুলোর নাম লিখবা। এখানে লিখবা ধরো পানিতে দ্রবণীয়তা, অ্যালকোহলে দ্রবণীয়তা, জৈব যৌগে দ্রবণীয়তা। তো ওইভাবে ক্রস ডট ক্রস এরকম করে করে শিখতে শিখতে দেখবে মাথায় সেট হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনকে 3টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? সো এখানে একটা কথা বলা হয়েছে, দ্রবণীয়তা আমরা যখন সরল প্রোটিনগুলো পড়বো তখনই বিশেষ করে জানবো। ঠিক আছে? সো এখানে তুমি এই 3টা নাম থেকে অলরেডি বুঝতে পারছো সরল মানে কি। সরল মানে হচ্ছে এখানে শুধু প্রোটিনই আছে, এখানে তোমার হচ্ছে অন্য কোনো কিছু নাই না, শুধুমাত্র প্রোটিন। মানে এখানে তুমি এটাকে ভাঙলে শুধু প্রোটিন পাবা। যুগ্ম প্রোটিন মানে কি? যুগ্ম মানে হচ্ছে এখানে তোমার প্রোটিনও আসে, প্রোটিনের সাথে কিছু নন প্রোটিন অংশও যুক্ত আছে। আর উদ্ভূত প্রোটিন মানে কি? উদ্ভূত বলতে আমি সবসময় বলি উদ্ভূত মানে হচ্ছে বাচ্চা, জাতক। উদ্ভূত মানে হচ্ছে সহজভাবে জাতক। জাতক মানে কি, যে এখান থেকে জন্ম নিয়েছে, মানে সেটা আগে প্রোটিন ছিল বাট সেখানে একটু প্রোটিনের মডিফাই করে রূপ বদল হয়ে নতুন প্রোটিন উৎপন্ন হয়েছে। তাহলে সরল প্রোটিন মানে এখানে শুধুই প্রোটিন, যুগ্ম প্রোটিন মানে এখানে প্রোটিনও আছে, একটা নন প্রোটিন অংশও আছে, উদ্ভূত প্রোটিন মানে হচ্ছে আগেটা প্রোটিন ছিল, প্রোটিন থেকে একটা নতুন স্ট্রাকচার সে তৈরি করেছে। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা। সো আমি যেটা বললাম যে সরল প্রোটিনের ডেফিনেশন আসছে ধরো পরীক্ষায়, যে সরল প্রোটিন মানে কি। সো সহজভাবে তুমি তো বলতে পারো না যে যেই প্রোটিনে শুধুমাত্রই প্রোটিন থাকে, অন্য কিছু থাকে না। সো তুমি এইভাবে বলতে পারো, আমরা জানি যে প্রোটিনের মূল একক হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। সো
এই প্রোটিন হচ্ছে এমন একটা প্রোটিন যে প্রোটিনকে তুমি এনজাইম বা অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করো বা হাইড্রোলাইসিস অর্থাৎ পানি দিয়ে যদি তাকে তুমি ভাঙো, তাহলে তুমি শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডই পাবা, অন্য কিচ্ছু পাবা না। সো এখান থেকে তুমি বুঝতেই পারবা যে অ্যামাইনো অ্যাসিড কি দিয়ে তৈরি, মানে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। তাহলে এখানে যদি শুধু অ্যামাইনো অ্যাসিডই পাও, তার মানে এখানে শুধুমাত্র প্রোটিনই আছে, অন্য কোনো ভেজাল বা এক্সট্রা কোনো পোর্শন নাই। ঠিক আছে, এবং আমরা যে দ্রবণীয়তার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন বলছিলাম, এই দ্রবণীয়তার উপর ভিত্তি করে এই যে সরল প্রোটিন তাকে আমরা টোটাল 7টা ভাগে ভাগ করি। ঠিক আছে, এই 7টা ভাগ পড়তে পড়তে সবার মাথা খারাপ হয়ে যাবে, বাট এখান থেকে কিছু পড়ো আর না পড়ো, ওই প্রোটিনটা যেমন ধরো অ্যালবুমিন কোথায় থাকে, গ্লোবিউলিন কোথায় থাকে, এইগুলো অ্যাটলিস্ট তোমাদের জানতে হবে। ঠিক আছে, সো আমরা সেই 7 ধরনের প্রোটিনের নাম শুনি। অ্যালবুমিন, তোমরা সবাই কিন্তু জানো অ্যালবুমিন একটা প্লাজমা প্রোটিন। আমি তোমাদেরকে প্লাজমা প্রোটিনগুলো পড়ানোর সময় একটা ছন্দ শিখাই, GPA5, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। সো এখানে অ্যালবুমিন আছে বুঝতেই পারছো, এবং অ্যালবুমিন হচ্ছে প্লাজমার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে এইটা অ্যালবুমিন মানে কি, তোমরা যদি কখনো ডিমের সাদা অংশ দেখো, এটা কেমন সাদাটা একটু ঘোলাটে ঘোলাটে, তাই না? সো এই প্রোটিনগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে যায়। খেয়াল করে দেখো, তুমি কিন্তু ডিমটাকে পানিতে মিশাই ফেলতে পারবে একদম চটকায়, এবং সে একটা ঘোলাটে দ্রবণ তৈরি করে, এটাই হচ্ছে অ্যালবুমিন, এবং সে পানিতে লঘু লবণ দ্রবণে দ্রবণীয়। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি কখনো ডিমের সাদা অংশকে তাপ দাও, সে কি হয়, শক্ত হয়ে জমাট বাঁধে, তাই না? সো এইভাবে মাথায় রাখবা যে এটা তুমি পানিতে মিশাইলে দ্রবীভূত হবে, লবণ হালকা লবণের দ্রবণে দ্রবীভূত হবে, ঘোলা দ্রবণ তৈরি করবে, এবং এটাকে যদি তুমি তাপ দাও সে জমাট বাঁধবে। তো এটা যখন পড়বা তুমি তখন ডিমের সাদা অংশের কথা চিন্তা করবা, যে ডিমের সাদা অংশ যেরকম ক্যারেক্টারিস্টিক্স এইটাও ওরকম ক্যারেক্টারিস্টিক্স। সো এটা এখন কোথায় কোথায় থাকে, এই যে দেখো আমি এটা ব্লু কালার দিয়ে দিয়েছি। মজার ব্যাপার না, আসলে দুঃখের ব্যাপার হচ্ছে এগুলা পরীক্ষায় আসে, বলতে পারে যে কোন মানে নিচের কোনটিতে অ্যালবুমিন থাকে। তাহলে জব ও বার্লির, এটা হচ্ছে একটা শস্য, এটাতে থাকে, ডিমের সাদা অংশে থাকে 10 থেকে 12%। এরপরে হচ্ছে আমি একটু আগেই বললাম যে প্লাজমার মধ্যে 4 থেকে 5% অ্যালবুমিন থাকে, দুধে থাকে, দেখো নামের মধ্যেই আছে বুমিন, 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 তাই না? এরপরে হচ্ছে গমের বীজে থাকে, শিমের বীজে থাকে, মাংসপেশিতে মায়ো অ্যালবুমিন থাকে। সো এইখানে মানে মোটামুটি এই সকল জায়গায় তোমার হচ্ছে অ্যালবুমিন থাকে। তাহলে এখান থেকে কিছু পড়ো আর না পড়ো, কোথায় অ্যালবুমিন থাকে এইটা পরীক্ষায় আসতে পারে, এবং এইটাই সবাই ভুল করে। খেয়াল করে দেখবা যে নামের শেষে একটু একটু বুমিন বুমিন বা মিন আছে, ঠিক আছে, মিন বা বুমিন আছে, তাই না? দেখো এটা এক্সেপশন, বুমিন, বিউমিন, বুমিন, সিন, এটা একটু এক্সেপশন, এটা এক্সেপশন, বুমিন। তাহলে এটা দেখে হচ্ছে একটু বুঝতে পারবা যে বুমিন বিউমিন এগুলো থাকলে হচ্ছে মোটামুটি অ্যালবুমিন থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে তোমার গ্লোবিউলিন। এটা হচ্ছে একটু আগে আমরা পড়েছিলাম অ্যালবুমিন পানিতে দ্রবীভূত হয়, বাট এ পানিতে প্রায় অদ্রবণীয়। প্রায় অদ্রবণীয় মানে হচ্ছে গুলাইতে তোমার কষ্ট হবে, হ্যাঁ, বাট লঘু দ্রবণে দ্রবণীয়। আগের জন কিন্তু দুইটাতেই দ্রবণীয় ছিল, এবং এইটাও কিন্তু তোমার তাপে জমাট বাঁধে। এটা নর্মালি ডিমের কুসুমে হচ্ছে এইটা থাকে। তাহলে এখানে দেখো এটা কোথায় কোথায় থাকে, সেম আবার মাথায় রাখো, এই এক্সাম্পলগুলো অনেক বেশি আসে, যে ডিমের কুসুমে থাকে, এরপর রক্ত রসে থাকে, এরপর চোখের লেন্সে থাকে, তাই না, চোখের লেন্সে, মাংসপেশিতে থাকে। এবং মাথায় রাখো এটারও তোমার নামের শেষে শেষে কি, গ্লোবিউলিন, গ্লোবিউলিন, গ্লোবিউলিন অলরেডি দেওয়াই আছে, ঠিক আছে। গ্লোবিউলিন মানে এখানে তোমার দেখো মোটামুটি সব জায়গায় নামের শেষে গ্লোবিউলিন দেওয়া আছে। এখানে জাস্ট এটা পড়তে হবে যে ইত্যাদিতে, আঁশের ক্ষেত্রে এন্ডোসিন, মটর বীজে লিগিউনিন, চীনা বাদামে এরাচিন, আলুতে টিউবিরিন। সো এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটা উদ্ভিজ্জ গ্লোবিউলিন, নিচের কোনটা প্রাণীজ গ্লোবিউলিন। সো উপরের গুলা ডিমের কুসুম মুরগি ডিম থেকে আসছে, রক্তরস মানুষ থেকে আসছে, চোখ মাংসপেশি প্রাণীতে থাকে। সো উপরের গুলা হচ্ছে প্রাণীজ গ্লোবিউলিন, আর নিচের গুলা হচ্ছে উদ্ভিজ্জ গ্লোবিউলিন। ঠিক আছে, ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো গ্লুটেনিন। আমরা প্রথমে অ্যালবুমিনের কথা বলেছিলাম, সে পানি এবং লঘু দ্রবণে দ্রবণীয়। গ্লোবিউলিনের কথা পড়লাম, সে পানিতে প্রায় অদ্রবণীয় বাট লঘু দ্রবণে দ্রবণীয়।
আর গ্লুটেনিন এর দুইটাতেই অদ্রবণীয়, বাট অ্যাসিড মানে লঘু অ্যাসিড বা লঘু ক্ষারে দ্রবণীয়। এবং ওদের দুইজনের সাথে একটা পার্থক্য, আগের দুইজন তোমার তাপ দিলে জমাট বাঁধতো, বাট এ তাপ দিলে জমাট বাঁধে না। এই গ্লুটেনিনটা কোথায় থাকে? বীজে, দানায়, দানায় হচ্ছে এরা থাকে। তাহলে কোথায় কোথায় থাকে? এইটা একটা পরীক্ষায় আসছে, গমের মধ্যে থাকে, চালের মধ্যে থাকে। তাহলে খেয়াল করো, চাল, গম এগুলো কিন্তু তোমার দানাদার শস্য, সেইভাবে মাথায় রাখবা যে শস্য দানায় তোমার গ্লুটেনিন থাকে। ঠিক আছে? আচ্ছা, প্রোলামিনটা ইম্পর্টেন্ট কেন একটু দেখো। এরা পানি এবং ইথানলে অদ্রবণীয়। ইথানল যেটা 100%, বাট 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়, সেটা একটা ইনফরমেশন আসতে পারে। এরপর হচ্ছে এই প্রোলামিনকে যদি ভাঙো, প্রোলামিনের নাম থেকেই তো বুঝতে পারছো এখানে প্রোলিন আর অ্যামোনিয়া থাকে। কোথায় কোথায় থাকে? ভুট্টার জেইন, গম ও রায়ের গ্লিয়াডিন, জব বার্লির হার্ডিন। তাহলে এই যে হার্ডিন হচ্ছে প্রোলামিন প্রোটিনের নাম, জেইন হচ্ছে প্রোলামিন প্রোটিনের নাম, গ্লিয়াডিন হচ্ছে প্রোলামিন প্রোটিনের নাম। এবং এরাও কোথায় থাকে? এরা শুধুমাত্র বীজে থাকে। আগের জন গ্লুটেনিন ছিল দানায়, এরা থাকে হচ্ছে বীজে, এবং এ কি হয় না? তাপে জমাট বাঁধে না। তাহলে প্রথম দুইজন তাপে জমাট বাঁধে, পরের দুইজন তাপে জমাট বাঁধে না। ক্লিয়ার কিনা আপুকে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে হিস্টোন। এই হিস্টোনের কথা কিন্তু আমরা অনেক পড়েছি যে নিউক্লিয়াসের ভিতরে হিস্টোন প্রোটিন থাকে, তাই না? সো এদেরকে আমরা নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে দেখতে পাই। সো এটা আমাদের অবশ্যই মাথায় থাকবে। এরা তোমার পানিতে দ্রবণীয় হয় এবং এরা হচ্ছে তাপে জমাট বাঁধে না। কোথায় থাকে? আর্জিনিন, লাইসিন এগুলাতে হচ্ছে এরা থাকে। কোথায়? ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন এর এক্সাম্পল পড়বো, নিউক্লিয় হিস্টোনের কথা পড়বো। নিউক্লিয় হিস্টোন মানে হচ্ছে যে হিস্টোন প্রোটিনটা নিউক্লিয়াসে বা নিউক্লিক অ্যাসিডের সাথে থাকে, সেইটার নিউক্লিয় হিস্টোন। ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা, এরপর প্রোটামিন। প্রোটামিন থেকে কিছু পড়ো আর না পড়ো, যেটা আসে এরা হচ্ছে সব থেকে ক্ষুদ্র প্রোটিন। ঠিক আছে? সব থেকে ক্ষুদ্র প্রোটিনের নাম হচ্ছে প্রোটামিন। এরা তোমার পানিতে, লঘু অ্যাসিডে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, এবং সে কোথায় থাকে? ক্ষারীয় যে অ্যামাইনো অ্যাসিড যেমন আর্জিনিন এইখানে থাকে। এদেরকে তুমি হচ্ছে নিউক্লিয়াসে পাইতে পারো, নিউক্লিক অ্যাসিডেও পাইতে পারো। তাহলে দেখো, তুমি হিস্টোন প্রোটিনকেও নিউক্লিয়াসে পাও, প্রোটামিনকেও নিউক্লিয়াসে পাও, এবং এদের কোষে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফেন এগুলো থাকে না। এটা অত ইম্পর্টেন্ট লাইনও না। তাপে জমাট বাঁধে না। বাট এখান থেকে যেটি ইম্পর্টেন্ট আসে, স্যামন মাছের শুক্রাণুতে সালমিন নামের প্রোটামিন থাকে। সো প্রোটামিন থেকে কিছু পড়ো আর না পড়ো, পড়বা যে এটা হচ্ছে সব থেকে পিচ্চি প্রোটিন এবং এটা স্যামন মাছের শুক্রাণুতে থাকে। তাহলে ক্ষুদ্র প্রোটিন প্রোটামিন এবং সে স্যামন মাছের শুক্রাণুতে থাকে। এইটুকু পড়লেই এনাফ। ঠিক আছে? স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরো থেকে বুঝতে পারছো যে স্কেলেটন ভাইব আছে, তাই না? এরা হচ্ছে মোটামুটি তোমার পানি, লবণ কোথাও দ্রবণীয় হয় না। কোথায় থাকে? স্কেলেটন, হাড়, চুল, নখ, সংযোগ টিস্যুতে এরা থাকে। তাহলে এক্সাম্পল কি কি? শিং, নখ, খুর, চুল। এদের ক্যারাটিনে, চামড়ার কোলাজেনে, হাড়ের টেন্ডনে হচ্ছে এই জাতীয় প্রোটিনগুলা থাকে। আচ্ছা, তাহলে দেখো আমাদের 7টা প্রোটিনই পড়া হয়ে গেছে। আমরা কি জানবো? অ্যালবুমিন হচ্ছে তোমার পানিতে দ্রবণীয় হয়, ঘোলার দ্রবণ তৈরি করে। কোথায় কোথায় থাকে? গ্লোবিউলিন হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত হয় না, বাট লঘু দ্রবণে হয়। কিচ্ছু জানতে হবে না, কোথায় কোথায় থাকে এক্সাম্পল জানলেই হবে। গ্লুটেনিনটা ইম্পর্টেন্ট, জাস্ট মাথায় রাখবা, শস্য দানায় থাকে, ধান এবং গমে। ঠিক আছে? প্রোলামিন থেকে মাথায় রাখবা যে সে 70 থেকে 80% ইথানলে দ্রবীভূত হয়, বীজে বীজে থাকে। কোথায় কোথায় কোন কোন বীজ? ভুট্টা, গম, জব, বার্লি এগুলার বীজে থাকে। হিস্টোন থেকে মাথায় রাখবা যে সে নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে? প্রোটামিন থেকে দুইটা ওয়ার্ড মাথায় রাখবা, এর সব থেকে ক্ষুদ্র প্রোটিন এবং স্যামন মাছের শুক্রাণুতে থাকে। আর স্ক্লেরোপ্রোটিন থেকে মাথায় রাখবা যে হাড্ডি গুড্ডি, কোলাজেন, ক্যারাটিন এগুলাতে হচ্ছে তোমার এই স্ক্লেরোপ্রোটিন থাকে। তাহলে ইনফরমেশন অনেক। আগে পড়বা কোথায় থাকে।
ঠিক আছে, তাইলেই হবে, বাকিগুলো আসতেও পারে নাও আসতে পারে। সো এইটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন। তাহলে তুমি বুঝতেই পারছো যুগ্ম মানে কি। যুগ্ম মানে আমরা কি বুঝি, কাপল বুঝি। সো কাপল মানে কি, কাপলে তো কেউ সিঙ্গেল কাপল করতে পারে না, দুইজন মিলে কাপল তৈরি করে, তার মানে এখানে তোমার দুইজন থাকে, ঠিক আছে। সো একটা কথা একটু বলি, ধরো এটা একটা প্রোটিন, এই প্রোটিনকে তুমি যদি ভাঙো, এখানে তুমি একটা প্রোটিন অংশ পাও আর একটা নন প্রোটিন অংশ পাও, ঠিক আছে। সেই নন প্রোটিন অংশের একটা সুন্দর নাম আছে, সেই নামটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ, ঠিক আছে, প্রোস্থেটিক গ্রুপ। তাইলে দেখো, যে প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ বা প্রোস্থেটিক গ্রুপ যুক্ত থাকে তাকেই আমরা বলবো কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। তাহলে যে প্রোটিনকে ভাঙলে তুমি প্রোটিনও পাবা, একটা নন প্রোটিন অংশ, নন প্রোটিন অংশে তোমার লিপিড থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, অন্যান্য মেটাল থাকতে পারে, যাই থাকুক না কেন এক্সট্রা কিছু থাকলে সেইটাই তোমার হচ্ছে কনজুগেটেড বা সংশ্লেষিত বা যুগ্ম প্রোটিন। ক্লিয়ার কিনা আপুকে বলো তো। আচ্ছা, এখন দেখো কনজুগেটেড প্রোটিন কি কি হইতে পারে, মানে বিশেষ করে হচ্ছে তোমার কনজুগেটেড প্রোটিনে তোমার প্রোটিনের সাথে কে যুক্ত আছে এইটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা নাম দিই, এবং মজার ব্যাপার হচ্ছে নাম দেখেই তুমি চিনতে পারবা এর সাথে অ্যাকচুয়ালি কে যুক্ত আছে। সো একটু গেস করো তো, নিউক্লিয় প্রোটিন। সো নিউক্লিয় প্রোটিন তুমি নাম থেকেই বুঝতে পারছো যে একে যদি তুমি ভাঙো তাইলে একটা প্রোটিন পাবা এবং একটা নিউক্লিক অ্যাসিড পাবা, তাইলে সেটাই হয়ে যাবে নিউক্লিয় প্রোটিন, এবং এরা পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, তাহলে বলতে পারে যে নিউক্লিয় প্রোটিনকে কোথায় পাওয়া যায়, আমরা জানি নিউক্লিয়াস কোথায় থাকে, মানে নিউক্লিয়াস ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে তুমি ক্রোমোজোমে পাবা, ঠিক আছে, ক্রোমোজোমে হচ্ছে এদেরকে পাবা। তাহলে নিউক্লিয় প্রোটিন থেকে জাস্ট এটাই মাথায় রাখো, প্রোটিনের সাথে যখন নিউক্লিক অ্যাসিড থাকে সেটা নিউক্লিয় প্রোটিন, এটাকে পাওয়া যায় ক্রোমোজোমে। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, খেয়াল করে দেখো গ্লাইকো মানে কি, গ্লাইকো মানে গ্লুকোজ, আর গ্লুকোজ মানে কি কার্বোহাইড্রেট, এটার আরেকটা নাম হচ্ছে মিউকোপ্রোটিন। আমরা অনেক সময় দেখা যায় কি যে একটা নাম পড়ি, তো তাকে যখন অন্য নাম দিয়ে পরীক্ষায় আসে, ধরো তুমি গ্লাইকোপ্রোটিন খুব সুন্দর করে পড়ে গেছো যে হ্যাঁ নাম দেখে বুঝে যাচ্ছে গ্লাইকোপ্রোটিনে, গ্লাইকো মানে গ্লুকোজ, বাট যখন এটার নাম মিউকো দিবে তুমি কনফিউজড হয়ে যাবে যে মিউকো নাম দেখে তো বোঝা যাচ্ছে না। সো এক্ষেত্রে তুমি দুইটা নামই পড়বা। তাহলে এখানে প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, স্পেশালি মনোস্যাকারাইড যুক্ত হলে, আমরা সবাই কিন্তু মনোস্যাকারাইড কাকে বলে জানি, তখন সেটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন বলবো। এবং এটা কোথায় পাওয়া যায়, সেল মেমব্রেনে। তোমাদের কি মনে আছে সেল মেমব্রেনে তোমরা গ্লাইকোক্যালিক্সের কথা বলেছিলা, যেখানে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন থাকে, এবং সেই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। সো এই গ্লাইকোক্যালিক্সের মধ্যেই তোমার এই গ্লাইকোপ্রোটিনগুলা থাকে, ঠিক আছে। সো গ্লাইকোপ্রোটিন আমাদের পড়া শেষ। এরপরে আমাদের হচ্ছে লিপোপ্রোটিন। সো এটা থেকেও কিন্তু তুমি নাম দেখে বুঝতে পারছো লিপোপ্রোটিন মানে কি, লিপো মানে লিপিড আর প্রোটিন মানে তো প্রোটিন, তাহলে যে যৌগে তোমার প্রোটিনের পাশাপাশি একটা লিপিড পোর্শনও থাকবে সেইটাকে আমরা বলবো লিপোপ্রোটিন। এখন প্রশ্ন আসে এই যে লিপিড, এই লিপিডের মধ্যে তোমার কে কে থাকে, এখানে তোমার কোলেস্টেরল এবং ফসফোলিপিড থাকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের লিপোপ্রোটিন আমরা কোথায় পাই, সেম কোষ ঝিল্লিগুলাতে। কিসের কিসের কোষ ঝিল্লি, নিউক্লিয়াসের ঝিল্লি, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি, ক্লোরোপ্লাস্টের ঝিল্লি, সব কিছুর ঝিল্লিতেই তোমার মোটামুটি এই লিপোপ্রোটিনগুলা থাকে। কি হিসেবে থাকে, গাঠনিক উপাদান হিসেবে থাকে। এবং আমাদের মানুষের রক্তের যে প্লাজমা প্রোটিন, সেই প্রোটিনটাও কিন্তু তোমার লিপোপ্রোটিন দিয়ে তৈরি, এবং এই প্রোটিনটা পানিতে দ্রবীভূত হয়। তাহলে এখান থেকে জাস্ট কি মাথায় রাখবা, লিপোপ্রোটিন মানে এখানে লিপিডও আছে, প্রোটিনও আছে, এবং বিভিন্ন যে ঝিল্লি বা প্লাজমা বা মেমব্রেনগুলো আছে সেই মেমব্রেনগুলো হচ্ছে এইটা দ্বারা তৈরি। আচ্ছা, এরপর দেখো ক্রোমোপ্রোটিন। ক্রোম দিয়ে আমরা জানি, ক্রোম মানে কি, ক্রোম মানে হচ্ছে কালার, তাই না,
কালারকে আমরা বায়োলজির ভাষায় বলি রঞ্জক পদার্থ। তাইলে যে সকল প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের কালারফুল সাবস্টেন্স বা রঞ্জক পদার্থ যুক্ত হয়, এরপর যুক্ত হয়ে যেই পদার্থ তৈরি করে সেটাকে আমরা বলবো ক্রোমোপ্রোটিন। তাহলে এক্সাম্পল কে যে ক্যারোটিনয়েড প্রোটিনগুলা, ক্লোরোফিলের প্রোটিনগুলা, হিমোগ্লোবিনের প্রোটিনগুলা, বিলিরুবিনের প্রোটিনগুলা। খেয়াল করে দেখো বিলিরুবিনের কালার কি হবে? বিলিরুবিনের কালার হচ্ছে তোমার ইয়েলো, তাই না? হিমোগ্লোবিনের কালার তোমার কি? রেড। ক্লোরোফিলের কালার তোমার কি? গ্রিন। ক্যারোটিনয়েডের কালার কি? অরেঞ্জ। তার মানে এখানে প্রত্যেকটা প্রোটিনে তোমার কি যুক্ত হয়? কালার যুক্ত হয়, এবং এই কারণে এটাকে বলা হয় ক্রোমোপ্রোটিন। আচ্ছা, এরপর মেটালোপ্রোটিন। এটা সুন্দর নাম দেখে বুঝতে পারছো যে যে প্রোটিনের সাথে তোমার এক্সট্রা হিসেবে একটা মেটাল, মেটাল মানে কি ধাতু যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে মেটালোপ্রোটিন। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই মেটালোপ্রোটিনগুলো থাকার ইম্পর্টেন্স কি? এইগুলো থাকার ইম্পর্টেন্স হচ্ছে এরা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। অ্যাক্টিভেটর মানে কি বুঝতেই পারছো, অ্যাক্টিভ করে, গতিশীল করে একটা কাজকে, একটা বিক্রিয়াকে আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাইলে এখানে তোমার হচ্ছে কোথায় কোথায় তোমার মেটালোপ্রোটিন থাকতে পারে, এই নামটা একটু কঠিন। ঠিক আছে, একটা হচ্ছে সিডারোফিলিনে থাকে, আর হচ্ছে সেলোপ্লাজমিনে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কে ফসফোপ্রোটিন। সো এখানে তুমি বুঝতেই পারছো ফসফো নাম থেকে আসছে ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে প্রোটিনের পাশাপাশি ফসফরিক অ্যাসিড যুক্ত থাকলে সেটাকে ফসফোপ্রোটিন বলি। দুধের কেসিনোজেন, ডিমের ভাইটেলিক হচ্ছে এই ফসফোপ্রোটিনের এক্সাম্পল। আচ্ছা, ফ্ল্যাভোপ্রোটিন কি জিনিস? ফ্ল্যাভোপ্রোটিন হচ্ছে তোমরা সবাই এই যে এফএডির নাম শুনেছো, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। সো এই যে ফ্ল্যাভিন, এই যে এফএডি, আমরা সবাই বাচ্চাকালে যখন শ্বসন পড়তাম ওখানে পড়তাম না এটিপি, জিটিপি, এফএডি, মনে আছে যে একটা এফএডি সমান দুইটা এটিপি। সো এই এফএডিটা হচ্ছে একটা ফ্ল্যাভিন যৌগ, এবং এই ফ্ল্যাভিন যৌগ যখন প্রোটিনের সাথে যুক্ত থাকে তখন সেইটাকে আমরা বলি ফ্ল্যাভোপ্রোটিন। আর লৌহ পোরফাইরিন প্রোটিন হচ্ছে, আমরা সবাই সাইটোক্রোমের কথা জানি, এটা একটা লৌহ ঘটিত যৌগ, যখন এর সাথে প্রোটিন যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি লৌহ পোরফাইরিন প্রোটিন। তাইলে আমরা একটা ছোট্ট রিভিউ দিয়ে আসি এই উদ্ভূত প্রোটিনের গুলা। নিউক্লিয় প্রোটিন মানে এখানে প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড থাকে, এটা কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে পাওয়া যায়। গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন মানে এখানে তোমার প্রোটিনের সাথে গ্লুকোজ থাকে, সেটা কোথায় পাওয়া যায়? সেল মেমব্রেন গুলাতে পাওয়া যায়। লিপোপ্রোটিন মানে এখানে প্রোটিনের সাথে লিপিড থাকে, কোথায় পাওয়া যায়? সেম তোমার সেল মেমব্রেনে পাওয়া যায়। ক্রোমোপ্রোটিন মানে এখানে প্রোটিনের সাথে কালার থাকে, এরা বিভিন্ন হিমোগ্লোবিন, ক্যারাটিনয়েডস, ক্লোরোফিল এগুলাতে থাকে। মেটালোপ্রোটিন মানে হচ্ছে এখানে তোমার অ্যাক্টিভেটর হিসেবে বিভিন্ন মেটাল যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এইগুলা যুক্ত হয়। এই এক্সাম্পলগুলা দেখো যে কে কে যুক্ত হয়। এরপর ফসফোপ্রোটিন মানে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, ফ্ল্যাভোপ্রোটিন মানে ফ্ল্যাভিন যৌগ যুক্ত থাকে, আর লৌহ পাইরফোরিন প্রোটিন মানে এখানে হচ্ছে আয়রন পোরফিরিন যৌগ বা সাইটোক্রোম যুক্ত থাকে। তাহলে কে যুক্ত থাকে এইটার উপর ভিত্তি করে তোমার এই ক্লাসিফিকেশনটা হয়, এবং এখানে তোমার জানতে হবে সে কোথায় থাকে সেই এক্সাম্পলগুলা। ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রোটিনের শ্রেণীবিভাগ, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। ঠিক আছে, সেই উদ্ভূত বা উৎপাদিত প্রোটিনটা হচ্ছে তোমার যেটা বললাম যে সে আসলে আগে মুক্ত অবস্থায় ছিল না। ঠিক আছে, তাকে আমরা মডিফিকেশন করে তৈরি করেছি। কিভাবে মডিফিকেশন করতে পারি? তাপের প্রভাবে করতে পারি, এনজাইম বা রাসায়নিক পদার্থ দিয়ে ক্রিয়া বিক্রিয়া করে করাতে পারি, অথবা কৃত্রিম উপায়েও করতে পারি। ঠিক আছে, সো এখানে কয়েকটা এক্সাম্পল বললো যে মায়োসিন থাকে হচ্ছে তোমার ন্যাচারালি, সেই মায়োসিন থেকে তৈরি হইলো মায়োসান। তাহলে সেটা একটা প্রোটিন ছিল, সেই প্রোটিনের মডিফিকেশনের মাধ্যমে তৈরি হলো। অ্যালবুমিন থেকে তৈরি হলো অ্যালবুমাস, এটাও তোমার কিসের মাধ্যমে তৈরি হইলো? মডিফিকেশনের মাধ্যমে তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমরা
পড়ে ফেললাম সরল প্রোটিন কোনটা, যেখানে শুধুই তোমার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড থাকে, অন্য কিছু থাকে না। সরল প্রোটিনের এক্সাম্পল আমরা 7 ধরনের পড়েছিলাম। সে কোথায় দ্রবীভূত হয়, কোথায় দ্রবীভূত হয় না, তাপে জমাট বাঁধে নাকি বাঁধে না, এবং সে কোথায় কোথায় থাকে, এইটা আমাদের পড়তে হবে। এরপর তোমার হচ্ছে সরল প্রোটিনের পর আমরা পড়লাম যুগ্ম প্রোটিন, যেখানে তোমার প্রোটিনের পাশাপাশি বিভিন্ন যৌগ যুক্ত থাকে। সেটা নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকলে নিউক্লিয় প্রোটিন, লিপিড যুক্ত থাকলে লিপোপ্রোটিন, গ্লুকোজ যুক্ত থাকলে গ্লাইকো বা মিউকোপ্রোটিন, কালার যুক্ত থাকলে ক্রোমোপ্রোটিন, ফ্ল্যাভিন যৌগ থাকলে ফ্ল্যাভিপ্রোটিন। সো এরকম কি যুক্ত আছে সেটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। আমাদেরকে কি পড়তে হবে, কে যুক্ত থাকে, কোথায় পাওয়া যায়। আর থার্ড হচ্ছে উদ্ভূত প্রোটিন, যে সে আগে প্রোটিন ছিল, প্রোটিনটা রূপ বদল করে হচ্ছে এই রূপটা লাভ করেছে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে তোমার গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন হচ্ছে 2 প্রকার। সো গুণগত বৈশিষ্ট্য আমরা কিভাবে বলবো যে এই প্রোটিনটা ঠিক কতটা ইম্পর্টেন্ট, এইটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা গুণগত বৈশিষ্ট্যের কথা বলি। ঠিক আছে, গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন 2 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন, আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তাহলে খেয়াল করো, আমরা অ্যামাইনো অ্যাসিড যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে অত্যাবশ্যকীয় বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কেন? কারণ ওইগুলো আমার বডির ভিতরে তৈরি হয় না, সো এটাকে আমার বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। সো বুঝতেই পারছো, যেই সকল প্রোটিনে তোমাদের সব কয়টি অপরিহার্য, দেখে আমাকে কে বলতে পারবা অ্যাডাল্টদের জন্য অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা এবং বাবুদের জন্য অত্যাবশ্যকীয় বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টা? কমেন্টে লিখে ফেলো। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে এখানে তোমার মোটামুটি সবগুলা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকবে। সো তাকেই আমরা বলবো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এক্সাম্পল কারা কারা? মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন, এই মোটামুটি সব ধরনের প্রাণীজ প্রোটিনে তোমার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলা থাকে। আচ্ছা, এখন হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন মানে কি, যে অ্যাকচুয়ালি আমার যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড দরকার সেই অ্যামাইনো অ্যাসিডগুলো এদের মধ্যে থাকে না। সো যখন আমার মধ্যে একটা জিনিস থাকে না সেটাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ বা বলবো সেকেন্ড ক্লাস, যে না এর মধ্যে একটা ঘাটতি আছে। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর প্রোটিনগুলো হচ্ছে ম্যাক্সিমাম উদ্ভিজ্জ প্রোটিন, এক্সেপশন কিছু তো অবশ্যই থাকে, তারা বাদে সবই তোমার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। ঠিক আছে, সো এখানে একটা কথা বলা হলো যে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা আপু প্রোটিনে কি দিয়ে তৈরি হয়? আমরা জানি প্রোটিনে তোমার 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই না? 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, যেগুলোকে আমরা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলি, ওগুলা বিভিন্ন ফর্মুলায় সজ্জিত হয়ে 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 তোমার প্রোটিন তৈরি করে। এর পাশাপাশি আমরা যখন যুগ্ম প্রোটিন পড়বো সেখানে তোমার প্রস্থিতিক গ্রুপ হিসেবে লিপিড, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড এই পদার্থগুলোও থাকতে পারে। সো চলো আজকে আমরা কি কি পড়েছি শুরু থেকে একটু রিভিউ করে আসি। ঠিক আছে, আমাদের প্রোটিনের শ্রেণী বিভাগটা কিন্তু আরো আগে শুরু হয়েছিল, বাট এই ক্লাসে আমরা হাফ থেকে শুরু করেছি। আমরা প্রথমে পড়েছি হচ্ছে তোমার গঠন অনুযায়ী কেমন হতে পারে 4 ধরনের: প্রাথমিক বা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। ফোল্ডিং এর উপর ভিত্তি করে হচ্ছে এইটা নামকরণ হয়েছে। প্রাইমারি মানে একদম সরল, সেকেন্ডারি মানে একটু ভাঁজ খাওয়া, টারশিয়ারি মানে আরেকটু ভাঁজ খাওয়া, আর কোয়াটারনারি মানে হচ্ছে একটা 3D স্ট্রাকচার আছে। এরপর ভৌত রাসায়নিকের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। সরল মানে এখানে শুধুই অ্যামাইনো অ্যাসিড, যুগ্ম মানে এখানে তোমার অ্যামাইনো অ্যাসিড প্লাস প্রোটিন প্লাস প্রস্থিতিক গ্রুপ, আর উদ্ভূত প্রোটিন মানে সেটা ন্যাচারালি পরিবেশে থাকে না, নতুন করে তৈরি করতে হয়। এরপর সরল প্রোটিনকে আমরা 7টা ভাগে ভাগ করেছিলাম। অ্যালবুমিন কোথায় থাকে এক্সাম্পলগুলা পড়বা, গ্লোবিউলিন কোথায় থাকে এক্সাম্পলগুলা পড়বা, গ্লুটেনিন জাস্ট মাথায় রাখবা সে হচ্ছে তোমার দানাদার শস্যে থাকে। প্রোলামিন প্রোলামিন হচ্ছে তোমার এই 70 থেকে 80% ইথানলে দ্রবীভূত হয় আর বীজে থাকে এবং সে প্রোলিন এবং অ্যামোনিয়া তৈরি করে। হিস্টোন তোমার কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকে। আচ্ছা, প্রোটামিনের 2টা ইনফরমেশন পড়বা, সব থেকে ক্ষুদ্র প্রোটিন এবং স্যামন মাছের শুক্রাণুতে থাকে। স্ক্লেরোপ্রোটিন নাম থেকে বুঝতে পারছো স্কেলেটন বা হাড্ডি গুজ্জিতে থাকে।
যুগ্ম প্রোটিন হচ্ছে তোমার এর সাথে কে যুক্ত আছে সেইটার উপর ভিত্তি করে নামকরণ হয়। যেমন নিউক্লিওপ্রোটিন মানে নিউক্লিক অ্যাসিড থাকে কোথায় থাকে ক্রোমোজোমে, গ্লাইকোপ্রোটিন মানে গ্লুকোজ যুক্ত থাকে কোথায় থাকে সেল মেমব্রেনে, লিপোপ্রোটিন মানে লিপিড যুক্ত থাকে কোথায় থাকে তোমার সেল মেমব্রেনে, ক্রোমোপ্রোটিন মানে কালার যুক্ত থাকে কোথায় থাকে ক্লোরোফিল, বিলিরুবিনে থাকে, হিমোগ্লোবিনে থাকে, মেটালোপ্রোটিন মানে অ্যাক্টিভেটর হিসেবে মেটাল যুক্ত থাকে, ফসফোপ্রোটিন মানে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, ফ্ল্যাভিপ্রোটিন মানে ফ্ল্যাভিন যুক্ত থাকে, আর লৌহ পোরফারিন মানে সাইক্রোমের সাথে যুক্ত থাকে। উদ্ভূত প্রোটিন মানে এটা আগে নর্মালি এটা ন্যাচারালি থাকে না, অন্য একটা প্রোটিন মডিফিকেশন হয়ে এটা তৈরি করে, ঠিক আছে। আর লাস্টে আমরা গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পড়লাম প্রাইমারি বা মানে প্রথম শ্রেণীর প্রোটিন মানে হচ্ছে সব অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকবে, আর সেকেন্ড ক্লাস প্রোটিন মানে হচ্ছে এখানে অসম্পূর্ণ সবগুলা থাকবে না। সো এইখান থেকে কিন্তু তোমার কখনো কখনো গতে বলতেই পারে যে তোমার গঠনের উপর ভিত্তি করে প্রোটিনের শ্রেণী বিভাগ লিখো, অথবা বলতে পারে যে তোমার ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুমি প্রোটিনের শ্রেণী বিভাগ লিখো। ইভেন তোমার যদি কখনো বলে যে প্রোটিনের শ্রেণী বিভাগ লিখো, তখন কিন্তু তোমাকে একটা চার্ট করতে হবে। এখানে লিখবা প্রোটিন, এরপরে এখানে লিখবা যে কিসের ভিত্তিতে তুমি ক্লাসিফিকেশন গুলা করছো, আবার ওই প্রত্যেকটাকে তোমার সিপারেটলি ক্লাসিফিকেশন করতে হবে। এবং যখন তোমার এরকম ক্লাসিফিকেশনের চিত্র আসবে, চেষ্টা করবা একটা পুরা পেজ নিয়ে সেটাকে লিখা, তাহলে তোমার সুন্দর হবে দেখতে, ঠিক আছে। সো আশা করি আজকের ক্লাসে আমরা পড়ার পর আমাদের প্রোটিনের শ্রেণীবিভাগের উপর আমরা সবাই একদম বস হয়ে গেছি। সো কারো কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে দিয়ে দিতে পারো, আমি এগুলা যে কোনো সময় এসে অ্যান্সার করে যাব। তো ক্লাস কেমন লেগেছে আপুকে জানিয়ে দাও, এবং সবার সাথে আশা করি নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে। তোমরা অনেকেই আমার নাম জিজ্ঞেস করো, তোমাদের জন্য ডক্টর সাবরিনা মনসুর, আমি হচ্ছি ডিএমসি থেকে MBBS গ্র্যাজুয়েট, ঠিক আছে। সো কার কার কি ড্রিম, কে কোথায় পড়তে চাও, কার ড্রিম হচ্ছে ডিএমসিতে পড়া, এইটাও জানিয়ে দাও। সবাই সবার ড্রিম পূরণ করো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।